প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক। একজন হলেন প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী, সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর নুরুল আমিন, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এই নির্বাচনকে ঘিরে নানান রকম ব্যাখ্যা প্রত্যাশা সামনে আসছে। কেউ বলছেন যে এটি একটি জাতির বাকবদলের নির্বাচন, আবার কেউ বলছেন এটাকে বিএনপির কামব্যাকের নির্বাচন, আবার কেউ বলছেন যে এটা হলো মানে জামাত একটা অভাবনীয় শক্তির যে অবস্থানে চলে আসছে সেটার একটা নিদর্শন। এই ধরনের নানান ধরনের কথাবার্তা এখন আলোচনার মধ্যে রয়েছে। আবার কেউ কেউ বলছেন যে এবার নির্বাচন কি শুধু ক্ষমতার বদলে লড়াই, নাকি রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণী নির্বাচন এটা হবে কিনা, সেই প্রশ্ন সামনে আসছে। আমরা এই বিষয়গুলিকে ধরেই মূলত আলোচনা করতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হলো যে এবারের জাতীয় সংসদ নির্বাচনকে যে কেউ কেউ জাতির বাকবদলের নির্বাচন বলছেন, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই নির্বাচনটি কি আসলেই টার্নিং পয়েন্ট, না কখন কোন নির্বাচন টার্নিং পয়েন্ট হয়? আমার দেশে 15টি বছর যাবৎ, কিন্তু প্রায় 15 বছর যাবৎ কোনো নির্বাচন কিন্তু দেখেনি। 2008-এর নির্বাচনে হচ্ছে চরম বিতর্ক রয়েছে। ওইটারই বিতর্ক। আটেরটা চরম বিতর্ক, সেটা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গেলে আপনি অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন না। ফলশ্রুতিতে আমরা দেখি যে যার বয়স এখন 30 বছর, সে কিন্তু আর ভোট দিতে পারে না বাংলাদেশে। এই প্রথমবার ভোট দিতে যাচ্ছে, যার জন্য তাছাড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন এই নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা আবার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। আমাদের আশা আকাঙ্ক্ষা যেটা, সেটা তার কারণ গণতন্ত্র ছাড়া প্রকৃতপক্ষে একটি দেশে উন্নয়ন সম্ভবপর না। আর গণতন্ত্র হচ্ছে সাধারণত শাসন ব্যবস্থা, এমন একটি ব্যবস্থা, জবাবদিহিমূলক ব্যবস্থা। আমরা বলি বিএনপি ক্ষমতায় যাবে প্রশ্ন শুনবে, অথবা অন্য কেউ ক্ষমতায় যাবে, কিন্তু ক্ষমতায় যাওয়াটা না, গণতন্ত্র সে দায়িত্বে যাওয়া। অর্থাৎ দায়িত্বে যাবে, দায়িত্ব গ্রহণ করবে, সে সঠিকভাবে দায়িত্ব গ্রহণ করে কিনা, এটা কিসের উপর হবে তার দায়িত্বটা? এই যে নির্বাচনটা হচ্ছে না, এই নির্বাচনে সে কিছু আপনার অঙ্গীকার দেবে, কমিটমেন্ট হচ্ছে তার ইস্তেহারে বলবে আমি এই 5 বছর এই কাজগুলি আমি করব, আমাকে ভোট দেন, আমি এই কাজগুলি করব, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করব, কৃষি ব্যবস্থা পরিবর্তন করব, এবং এই যে পরামর্শ সহিষ্ণুতা, যেটা গণতন্ত্রের বড় জিনিসটি, এটা প্রতিষ্ঠা করা। স্যার, আপনি বলছিলেন যে আসলে ক্ষমতায় না দায়িত্ব, কিন্তু রাজনৈতিক দলগুলো আচরণ দেখি তাই মনে হয় যে তারা দায়িত্ব নিতে যাচ্ছে নাকি ক্ষমতায়, কিন্তু সাধারণ মানুষের ধারণা কিন্তু অন্যটা। তার কারণ হচ্ছে ওই যে গণতান্ত্রিক পলিটিক্যাল যে কালচারটা, এটা গড়ে ওঠে নাই আমাদের দেশে। যে পলিটিক্যাল কালচারটা গড়ে উঠবে, গণতান্ত্রিক কালচারটা, সেটা গড়ে ওঠে নাই, যার জন্যই কিন্তু আমরা দেখি দায়িত্ব গ্রহণের দিকে যাচ্ছে না, হানাহানি মারামারির দিকে, ক্ষমতাটা বল। কিন্তু যখনই ওই দিকে যাবে ধীরে ধীরে, অবশ্য হঠাৎ করে কিন্তু এটা যায় না। আমরা দেখি যদি গ্রেট ব্রিটেনের ইতিহাস আমরা বিশ্লেষণ করি, ইউরোপিয়ান দেশগুলির ইতিহাস বিশ্লেষণ করি, দেখব দীর্ঘদিন মারামারি কাটাকাটির পরে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ওই সমস্ত দেশগুলিতে। সেই ক্ষেত্রে দেখব আমার দেশও হচ্ছে, কিন্তু একটা পদ্ধতিতে কিন্তু যেতে হবে। ওখানে ছিল একটা সিস্টেমের মাধ্যমে অগ্রসর হয়েছে, কিন্তু আমার দেশে 55 বছর যাবৎ কিন্তু সিস্টেমের মধ্যে আগাচ্ছে না। যখনই আমরা গণতান্ত্রিক দিকে অগ্রসর হই, হঠাৎ করে এমন একটা ইস্যু আসে যেটাকে কেন্দ্র করে এতদিনের অর্জন যেটি, সেটা একদম নষ্ট হয়ে যায়। কিন্তু এই নির্বাচনটাকে, যেটা আপনি প্রশ্ন করেছেন, আমরা এমন একটি নির্বাচন পাচ্ছি যে নির্বাচন দিয়ে মানুষ আশা আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছে। কি জন্য? ওই যে আমরা দেখি যে এই প্রশ্নটি হয়তো বা আপনি করবেন যে সংস্কারটি পদ্ধতি নিয়ে আসছে, এটাই কিন্তু আলোচনা হবে, এই সংস্কারকে কাজ করবে কি না। সেই ক্ষেত্রে আমি ডক্টর আনিস, এবারের নির্বাচনে যে প্রতিযোগিতাটা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি ব্যক্তি কেন্দ্রিক, নাকি দল কেন্দ্রিক, না আদর্শিক লড়াই? তরুণ প্রজন্মের কাছে এই নির্বাচনটি এক ধরনের ব্যাখ্যা, প্রবীণদের কাছে এক ধরনের ব্যাখ্যা আছে, আবার যারা মিড লেভেলের আছে তাদের কাছে এক ধরনের ব্যাখ্যা আছে। বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে আপনার
তিন ধরনের মানুষ পাবেন, যারা ধরেন এক শ্রেণীর মানুষ বিএনপিকে সমর্থন করে, কিছু সংখ্যক মানুষ জামাতকে সমর্থন করছে, আওয়ামী লীগের একটা সমর্থন গোষ্ঠী আছে। তাদের কাছে এই নির্বাচনের ব্যাখ্যাটা এক ধরনের। আর যে বিপ্লবের মাধ্যমে এই বর্তমান সরকার এসেছে এবং যে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টদের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশের দিকে যাচ্ছে, সেই বিপ্লবের যারা অ্যাক্টর ছিলেন তারা ছিলেন নবীন, তরুণ, ছাত্র, শিক্ষকরা, এবং এদের একটা প্রত্যাশা আছে। এবং এরা আসলে কি চায়, বাংলাদেশকে নতুন বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সিস্টেম, নতুন সমাজ ব্যবস্থায় একটা রেসপন্সিবল গভর্নমেন্ট হবে, এই ধরনের বিষয়টা চায়। এখানে বাংলাদেশি আদর্শ চায়, নতুন প্রজন্ম চায় যে বাংলাদেশপন্থী একটি সরকার প্রতিষ্ঠিত হবে। এই যে সরকারটা আপনার কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আসবে। এমনকি প্রফেসর ডক্টর নুরুল আমিন যেটা বললেন যে দায়িত্ব নেওয়ার ব্যাপারে, তরুণদের কি সেই ভাবনা, ক্ষমতা নয় দায়িত্ব? অবশ্যই সরকারের তো দায়িত্বশীল সরকার হওয়া উচিত। গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রধান স্তম্ভই হলো যে একটি রেসপন্সিবল গভর্নমেন্ট হবে, যে গভর্নমেন্ট তাদের নিজের দলের জন্য, দলের একটা এজেন্ডা থাকবে, কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা হলো পিপুলকে কেন্দ্র করে, জনগণের ডিমান্ডগুলোকে কীভাবে পূর্ণ করা যায়। বেসিক যে সংকটগুলো আছে আমাদের, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সবচেয়ে বড় সংকট এই দুইটাতে, এই দুইটার কীভাবে ডেভেলপ করা যায় সেই ধরনের একটা কমিটমেন্টও থাকবে। ইয়াং জেনারেশনটা আসলে বেসিক্যালি কী চায়? ইয়াং জেনারেশন যে চায় যে আমরা গত 15 বছর ভোট দিতে পারিনি, আমরা একটা রেসপন্সিবল সরকারের মাধ্যমে যে ভোট দেব শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে, এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে একটি সরকার ব্যবস্থার পরিবর্তন আসবে। এবং যখনই একটা রেসপন্সিবল গভর্নমেন্ট হবে তখন কিন্তু সরকার আর স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ ভোটের রাজনীতিটি হলো সরকারকে, তাকে ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে। সুতরাং মানুষের কাছে যাওয়ার জন্য তাকে কাজ করতে হবে। পাওয়ার পলিটিক্স করে মানুষের মন জয় করা যাবে না, মানুষের মন জয় করতে হবে কল্যাণকর রাজনীতির মাধ্যমে। সুতরাং কল্যাণকর রাজনীতি যে দলটা করতে চাবে এবং যাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে কল্যাণকর রাজনীতি আছে, তরুণ প্রজন্ম তাদেরকে সিলেক্ট করবে। প্রফেসর ডক্টর নুরুল আমিন, আপনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়ান, শুধু পড়ান না, আপনি রাজনীতির সঙ্গেও কোনো না কোনোভাবে জড়িয়ে গিয়েছিলেন। এর মানে আপনি বাংলাদেশের রাজনীতিটা খুব কাছ থেকে দেখার আপনার সুযোগ হয়েছে, শুধু একজন অধ্যাপক হিসাবে না, মাঠের কর্মী হিসাবে আমরা দেখেছি আপনাকে। আপনি আমাদের একটু জানাবেন যে জামাতের যে এই শক্তি বৃদ্ধির দৃশ্যমানতা, এটা কি ভোটার মেরুকরণে কোনো ইঙ্গিত দিচ্ছে? অতীতের নির্বাচনের জামাত আর বর্তমান নির্বাচনের জামাত কিন্তু ভিন্ন আঙ্গিকে আমাদের বিশ্লেষণ করতে হচ্ছে। সত্যি কথা, যেটি সত্যি, যেটি বাস্তব, ওটাকে মেনে নিতেই হবে, না নিলে বোকামি করা হবে। সেটি হচ্ছে এতদিন পর্যন্ত, এই নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু জামাত কখনো আওয়ামী লীগের সাথে সখ্যতা, কখনো বিএনপির সাথে সখ্যতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে, মানে নির্ভরশীলতার উপর ভিত্তি করে। এবারে কিন্তু নির্বাচনে জামাত একটি বড় ফ্যাক্টর হিসাবে এখানে আসছে, এবং তার উপর অনেক দল নির্ভর করছে, উল্টো হয়ে গেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশে স্বাধীনতার পরে, অর্থাৎ যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন, তারপরে বিএনপি গঠন করার পরে আমরা দেখব বাংলাদেশে দুটি দল কেন্দ্রিক রাজনীতি ছিল, একটি আওয়ামী লীগ, অপরটি বিএনপি। এখন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই এবার, সেহেতু কিন্তু জামাতের গুরুত্ব বেড়ে গিয়েছে এবং জামাত বিএনপির সাথে ঐক্যবদ্ধ যে নির্বাচন করতে, সেই প্রেক্ষাপটটা এখন নাই। আরেকটি বড় জিনিস হচ্ছে, যেটি সত্য তাকে স্বীকার করতেই হবে, 24-এর অভ্যুত্থানে জামাতের পজিটিভ রোল ছিল। এই যে পজিটিভ রোল ছিল এবং তার ফলে কিন্তু তার গুরুত্ব বেড়েছে, এবং তার যে একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, এটি কিন্তু নির্বাচনের পরে ধীরে ধীরে কিন্তু অগ্রসর লাভ করতেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এমনকি রাজশাহী, 5টি বিশ্ববিদ্যালয়। তাহলে ফলশ্রুতিতে এই যে ইয়াং জেনারেশনের একটা প্রভাব, এটির উপর গুরুত্ব রাখতেছে মানুষ। আর জামাতের প্রকৃতপক্ষে যেই বিষয়টি নিয়েছে জামাত, সেটি হচ্ছে তারা দেখাচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি করতেছে। এদেশের মানুষ কিন্তু প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, এবং তারা চায় একটা দেশপ্রেমিক সরকার হোক, এবং সেই সরকারটি হবে এমন নিজের পায়ে যেন দাঁড়াতে পারে। আমাদের বিদেশে আমার বন্ধু থাকবে, আমার কোনো প্রভু থাকবে না। এটা যেমন বেগম খালেদা জিয়া যখন গ্রহণ করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ধীরে ধীরে কিন্তু বিএনপি বিকশিত হয়ে গেছিল। আমার এখনো মনে হয় ওই ধারাটি তারেক আরেকটা প্রশ্ন, যেহেতু আপনি খুব কাছ থেকে দেখার সুযোগ আছে, সেই কারণে আমরা জানতে চাচ্ছি, সেটা হলো যে একটা টেবু ছিল জামাতের ব্যাপারে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের একটা টেবু ছিল যে মেয়েরা তাদেরকে ভোট দেয় না।
আমরা সেই টেবুটা ভাঙতে দেখেছি। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আবার নির্বাচনে যারা নারী ভোটার রয়েছেন তারা জামাতের ব্যাপারে খুব ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। এই পরিবর্তনটা কিভাবে হয়ে গেল? এখানে একটু আপনার সাথে আমি ডিফার করব এই জন্য, এখন পর্যন্ত কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো না, নির্বাচনের পরে পারবো। অনেকে ধারণা করছেন, অনেকে ধারণা, আপনার কিছু আংশিক সেটা সত্যি, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডাকসু নির্বাচনে আমি দেখেন রোকেয়া হলের মতো, শামচিনারা হলের মতো মেয়েরা কিন্তু ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, এটা আপনারটা সত্যি ঠিক। আচ্ছা, কিন্তু জাহাঙ্গীরনগর যেখানে একটু বৈপ্লবিক রাজনীতি, প্রগতিশীল রাজনীতি, সেখানে কিন্তু আসল প্রশ্ন হচ্ছে যে জামাত কোন দিকে যাবে ক্ষমতায় যাওয়ার পরে। তাদের কিন্তু নারী নেতৃত্বের প্রতি তাদের কোনো গুরুত্বই নেই, কারণ কোরআন যেটি সেখানে নারীর অধীনে যেটি নেতৃত্বে পুরুষরা সাধারণত রাজনীতি করতে পারবে না, রাষ্ট্রীয় কার্যাংশ। সেই ক্ষেত্রে কিন্তু একটা এদেশের মেয়েরা কিন্তু শিক্ষিত, তারা কিন্তু ভোটের সময় চিন্তা ভাবনা করবো আমরা কি করব। তারপর জামাত আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছিল, যেটি মেয়েদের পক্ষে যাব, সেটা বুমারিং হয়েছে। সেটি কোনটি? বলছে মেয়েদের আমরা ক্ষমতায় গেলে মেয়েদের 5 ঘন্টার বেশি চাকরির ক্ষেত্রে রাখবো না। অর্থাৎ কী করেছিল, পর্দার অন্তরালে কৌশলে তারা মেয়েদের ঘরের মধ্যে রাখার, অফিসের মধ্যে রাখার, শুধু এখানে একটু দ্বিমত পোষণ করছে এই কারণে, জামাতের যারা মানে মহিলা যারা নেত্রী রয়েছেন এরা সবাই কিন্তু সব জায়গায় কর্মজীবী মহিলা, ভালো জায়গায় কাজ করেন, কর্মজীবী মহিলা আমি বলি। এবং এই নেত্রীদের একজনও কিন্তু গৃহিণী না। না, কিন্তু আপনি দেখবেন তাদের পার্সেন্টেজ কতটুকু। 100%। না, আপনার পার্সেন্টেজ মানে বাংলাদেশে যারা যে সমস্ত মহিলারা করেন, হ্যাঁ, এরা 100% কর্মজীবী। আমি আপনাকে অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের কনটেক্সটে কতগুলি যেখানে চাকরিজীবী মহিলাদের মধ্যে সেটা জামাতের মহিলারা বেশি না, কিন্তু পুরো বাংলাদেশ ওটা বলি না। আমি বলছি যে আপনার সাথে আমি একমত, জামাতের মহিলা তত বেশি না। আমি বলছি যে সমস্ত মহিলা জামাত করেন সক্রিয়ভাবে এরা সবাই চাকরিজীবী। সেটা তারা ওইভাবে রিক্রুট করেছে, ওইখানে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে, বাহিরের ক্ষেত্রে হয়তো না। জামাত তো মোরালেস সাইন্টিফিক্যালি কিন্তু অগ্রসর হচ্ছে, এটা আমি স্বীকার করে নেব। তার কারণ দেখেন এইবার নির্বাচন আপনাকে সেটি হচ্ছে, কালকে দেখেন যেটা নজরুল ইসলাম খান সাহেব নির্বাচন কমিশনে গেলেন যে বিষয়টি নিয়ে, অর্থাৎ এক এলাকার ভোটার অন্য এলাকায় রেজিস্টার্ড হয়েছে। এটা তো তার বিএনপি আগে উচিত ছিল, কারণ যদি আমি বিএনপির সাথে বিভিন্ন রাজনীতিতে জড়িত, এটা তারা আগে কেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা খবর পেয়েছি 2 মাস আগে, জামাত পুরো ঢাকা শহরে 22-20টি আসনে তারা বিভিন্ন জায়গা থেকে ভোটার। এমনকি স্যার আপনাকে আমি আরেকটা ইনফরমেশন যোগ করে দিই আপনার সঙ্গে, কোনো একটি আসনে 36,000 ভোট যোগ হয়েছে। আপনি তো কম বললেন, একটি আসনে শুধু আমি বলি একটি আসনে 70,000 ভোটার হয়েছে। আপনি ঢাকা 8-এ যেটি আব্বাস সাহেব এলাকা, যেটি আমির সাহেবের এলাকা জামাত ইসলামী, ওখানে কিন্তু অনেক ভোট এসেছে, যার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব জোর দিয়ে বলতেছে নির্বাচনের পরের দিন দেখা হবে। অর্থাৎ জিতুক হারুক সেটা পরের কথা, এটা স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু তারা যে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ভোট এনেছে বাইরে থেকে, এটি সত্যি। তা নাহলে নজরুল ইসলাম খান সাহেব কালকে যেতেন না। কিন্তু তাদের ওই যে থিঙ্ক ট্যাঙ্ক, আওয়ামী লীগ বিএনপির দুটো পার্টির থিঙ্ক ট্যাঙ্ক নেই, এবং যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারা প্রকৃতপক্ষে বিশ্লেষণমূলক বাস্তবতার আঙ্গিকে অগ্রসর হতে পারতেছে না। আমার খুব সম্ভব প্রথম লাইনটাই বোধহয় সঠিক, যে থিঙ্ক ট্যাঙ্ক নেই, পরে তো অগ্রসর হবে। নেই, এবং নেই বললে একটু খারাপ দেখা যায় আমার প্রতি একটু পরে, এই জন্য আমি একটু হালকাভাবে বললাম, যারা আছেন তারাও ততভাবে সঠিকভাবে অগ্রসর হতে পারছেন না। ডক্টর আনিস, এবারে নির্বাচন কি ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করবে, এরকম মনে হয়? না, এটা আপনি অনেকটা সঠিক বলেছেন, কারণ এইবারে নির্বাচনটা অনেক কিছুই বাংলাদেশের অনেক কিছু ডিটারমিনেশন করবে। কারণ এইবারে নির্বাচনের যে ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে, প্রথমত হলো যে এই নতুন সরকারটা আপনার স্বেচ্ছাচারী সরকার বা আপনার এই ফ্যাসিস্ট অ্যাপ্রোচ করতে পারবে না। কারণ ফ্যাসিস্ট অ্যাপ্রোচ করলেই ইয়াং জেনারেশন দাঁড়িয়ে যাবে নতুন সরকারের প্রতি। নতুন সরকারের আরেকটা কমিটমেন্ট থাকতে হবে, সেটা হলো যে দেশটাকে আমরা কী ধরনের ডেভেলপমেন্টটা করতে যাচ্ছি। আর তৃতীয় নম্বর যে এজেন্ডা, সেটা স্যার বললেন যে বাংলাদেশকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে। মানে আমাদের বিদেশি বন্ধুদের থাকবে, বাট আমরা কোনো বিদেশি রাষ্ট্রের কোনো এজেন্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করার কোনো ধরনের স্কোপ
থাকবে না এই নতুন সরকারকে। সুতরাং এই নতুন সরকারের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। যদি নতুন সরকার এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সামনের দিকে যায়, তাহলে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ পাবো। আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, এখানে একটা প্রসপেক্টিভের কান্ট্রি। জিওগ্রাফিক্যালি আমাদের যে ছোট, বা ডেমোগ্রাফিক্যালি আমাদের দেশ অনেক বড়, গুরুত্বপূর্ণ। বিকজ অফ এখানে পপুলেশন ব্যাপক। এই পপুলেশনটাকে যদি আপনি জনশক্তিতে রূপান্তর করা যায়, তাহলে আমাদের দেশ একটা বমিং ইকোনমিক কান্ট্রি হবে এবং এই দেশকে অনেক সমীহ করবে। এই দেশের প্রসপেক্টিভ অনেক। আমাদের দেশের সমুদ্র খুব কাছে, এখানে একটা সি ট্রেড আছে, ইন্ডিয়ান ওশানের সাথে বে অফ বাঙ্গালের সাউথ চায়নার সির একটা গুরুত্বপূর্ণ একটা রিজিওনাল একটা জায়গা আছে। আমাদের সাথে চায়নার দূরত্ব খুব কম, এবং আপনি আশ্চর্য, বাংলাদেশের চাইনিজ প্রোডাক্ট যেহেতু সস্তা দামে কিনতে পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো মার্কেটে এত পাওয়া যায় না, কারণ খুব কাছে। সুতরাং অনেকগুলো প্রসপেক্টিভ আছে এই দেশের মধ্যে। এই দেশের মূল সংকটটা হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সংকটটা। কারণ এই দেশটাকে সবসময় কুরে কুরে খায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্যে আরেকটা তন্ত্র আছে, সেটা হচ্ছে আমলাতন্ত্র। সেটা আপনি সিভিল ব্যুরোক্রেট বলেন বা মিলিটারি ব্যুরোক্রেট বলেন, এরা কাজ করতে দেয় না। এবং বর্তমান সরকারি তত্ত্বাবধায়ক সরকারের একজন বলেছেন যে জগদ্দল পাথরের মতো এরা রাষ্ট্রটাকে কুরে করে খাচ্ছে। সুতরাং নতুন সরকার যেটা আসবে, স্যার যেটা বললেন, এখানে থিঙ্ক ট্যাঙ্ক নাই, এখানে থিঙ্ক ট্যাঙ্ক আছে। একাডেমিশিয়ানদের কাছে পলিটিক্যাল লিডারদেরকে আসতে হবে এবং জানতে হবে। কিন্তু এখানে একটা উল্টো হয়ে যাচ্ছে, একাডেমিশিয়ান পলিটিক্যাল লিডারদের কাছে যায় না, এটা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে অবস্থা, এটা আপনার যাচ্ছে, কারণ হলো ওই যে রাজনৈতিক কালচারটা তো আমাদের দেশের অতটা ডেভেলপ না। আপনি ইউরোপিয়ান কান্ট্রি বলেন, আমেরিকায় বলেন, ইভেন হালের তার্কি বলেন, এই আপনি পররাষ্ট্র বলেন বা ডোমেস্টিক অ্যাফেয়ার্সের বলেন, সবগুলা মন্ত্রণালয় এগুলো লিঙ্ক করা বিভিন্ন ইনস্টিটিউটের সাথে। বাংলাদেশে আনফর্চুনেটলি বিশ্ববিদ্যালয়গুলোতে তো একাডেমিক চর্চার চেয়ে রাজনৈতিক চর্চা বেশি হয়। একাডেমিশিয়ান বিশ্ববিদ্যালয়ে আছে, ওই একাডেমিশিয়ানরা ফোকাসড না। আমি বলবো যে তারা সামনে আসতে পারে না, বিকজ অফ যারা রাজনীতির সাথে যুক্ত তারাই সামনে আসেন। সুতরাং এখানে রাজনৈতিক দলকে খুঁজে বের করতে হবে। জিয়াউর রহমান কিন্তু খুঁজে খুঁজে আপনার প্রসপেক্টিভ মানুষগুলোকে বের করে নিয়ে আসছেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাদেরকে নিয়ে আসেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি যেদিন জিয়াউর রহমান গেলেন, সেদিন ঢাকা ইউনিভার্সিটি একটা বিরূপ অ্যাপ্রোচ করেছিলেন, কিন্তু সে যে শিক্ষকরা করেছিলেন তারাই কিন্তু বিএনপিকে এসে পরবর্তীতে ব্যাপক অবদান রেখেছে। তো সুতরাং যেতে হবে আপনাকে মানুষ চেনার জন্য, রাজনৈতিক দলের লিডারদেরকে তাদের কাছে যেতে হবে যে আমরা এইভাবে করতে চাই, ফরেন পলিসি এইভাবে আমরা ইন্ট্রোডিউস করতে চাই। সুতরাং সব বিষয়গুলো এই দেশটার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই আপনার ইলেকশন এবং নতুন একটা নেতৃত্ব। প্রফেসর ডক্টর নুরুল আমিন, একটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেটা প্রফেসর আনিস বলছিলেন, সেটি হলো যে দুটো জায়গায় আমাদের লোক দরকার ছিল যারা দলীয় থাকবেন না। এটা হলো মিডিয়ায়, আর হলো যারা একাডেমিশিয়ান শিক্ষক রয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে দু পেশাতেই একজন দলীয় পরিচয় বড় হয় বা দলীয় পরিচয়টা আগে দেয়। সাংবাদিকরা ইদানিং যেটা হয়েছে, হ্যাঁ, সে বিএনপি না জামাতের সাংবাদিক সেটা চিহ্নিত করে। বিশ্ববিদ্যালয়তে আছে একই অবস্থা, সে জামাতের শিক্ষক না বিএনপির শিক্ষক। এই মানে এই যে একটা অবস্থা দাঁড়িয়েছে, কেউ কেউ বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার পেছনে এগুলো একটা বড় ধরনের বাধা। আপনার কি মনে হয়? হ্যাঁ, শুধু বাধা বলবো না, বড় বাধা। আচ্ছা, বড় বাধা কেন? জাস্ট যে যার দায়িত্ব পালন করবে, এটাই হচ্ছে জাস্টিস। 2500 বছর আগে সক্রেটিসকে জিজ্ঞেস করেছিল, সক্রেটিস তার ভক্তদের বলতেন জাস্টিস জাস্টিস। তারপর সক্রেটিসকে জিজ্ঞাসা করেছিলেন, সক্রেটিস তুমি বলো জাস্টিস কি? সক্রেটিস তো নিজে উত্তর দিতেন না, তার ছাত্রদের বলতেন তোমরা বলো, তারপর তাদের মুখ থেকে এনে বলতেন। তো সক্রেটিস শেষে কনক্লুশন করেছিলেন, জাস্টিস মানে যার যার পাওনা তা তাকে দিয়ে দাও। তাহলে হচ্ছে কিভাবে সোসাইটিতে জাস্টিস থাকবে? ওই শিক্ষক যখন তার দায়িত্ব পালন করবে, শ্রেণীকক্ষে পড়াবেন, নিজে গবেষণা করবেন, তিনি জ্ঞান উৎপাদন করবেন, জ্ঞান বিতরণ করবেন, শিক্ষকের জাস্টিস। আমলা তার টেবিলে বসে তার রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবেন, অফিসিয়াল কার্য পরিচালনা করবেন, এবং রাজনীতিবিদরা তার রাষ্ট্রীয় কার্য কীভাবে নির্বাচন অংশগ্রহণ করতে হয়, কীভাবে জনগণের পলিসি নির্ধারণ, এটাই হচ্ছে দায়িত্ব। তো এই ধরনের দায়িত্বই কিন্তু গণতান্ত্রিক সমাজে গড়ে ওঠে, যেটাকে আমরা প্রকৃতপক্ষে বর্তমানকালে গণতন্ত্রের সাথে একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে যেটা আখ্যায়িত করি। আগে কিন্তু পলিটিশিয়ানদের নিকট কখনো শিক্ষকরা আসতেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পলিটিশিয়ানদের নিকট আসতেন না। আমি যখন সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আমি নিয়মিত যেতাম, এখনও যাই। সন্ধ্যার সময় গল্প করতেছে, হঠাৎ করে আমার এক কলিগ এসে বললেন, ম্যাডাম খালেদা জিয়া এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে 86 সালে।
আমি অবাক, বেগম খালেদা জিয়া এসেছে 1986 সালে, তো বল চলো একটা আলাপ আলোচনা করবে। কী জন্য আসছে? যে শিক্ষকের সাথে মত বিনিময় করবে উনি 86 সালে নির্বাচনে যাবে কি যাবে না। কে? বেগম খালেদা জিয়া কোথায় গেলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে। ওই যে একটা প্রবাদ আছে, মোহাম্মদ নবীজি পাহাড়ের নিকট যায় না, পাহাড় নবীর নিকট আসে। আগে ওইখানেই যেতেন রাজনীতিবিদরা কিন্তু রাজনীতিবিদদের নিকট শিক্ষকরা বিশ্ববিদ্যালয় টিচার আসতেন না। এখন কেন আসেন? ওই যে মোহ, ভাইস চ্যান্সেলর হবে, তারপর কোথায় কি এই অ্যাটমিক সেন্টারে যাবেন, আবার বিভিন্ন দিকে দায়িত্ব পাবেন। দায়িত্ব পাওয়ার সাথে আমি অন্য কোনো জিনিসও হয়তো আবার পেতে পারেন, যেটা আমি উচ্চারণ করব না। ফলশ্রুতি এই লোভনীয় ব্যাপারগুলোই কিন্তু শিক্ষা ব্যবস্থাকে বিপদগামী করেছে, এবং পলিটিশিয়ানরা খুব সহজভাবে মনে করে অল্প কিছুর মাধ্যমেই তো তারা এসে যায়, যার জন্য হচ্ছে কি একটা সিস্টেমের মধ্যে চলতেছে না। এই সিস্টেমের মধ্যে না চলার জন্যই আমরা দেখব একটা দেশে ফ্যাসিবাদী শক্তির উদ্ভব হয়, বিভিন্ন কারণ আছে, এবং একটা ডিসঅর্ডার সৃষ্টি হয়ে যায়, এবং যেটাকে যতটুকু অর্জন করা যায় তার থেকে আমরা বেশি পশ্চাৎপদ দিকে চলে যেতে হয়। স্যার, এই প্রশ্ন যখন আসলোই একটি প্রসঙ্গ বলি, সেটা হলো যে সারা পৃথিবীতে সব দেশের একটা পররাষ্ট্র নীতি থাকে, হ্যাঁ, এবং সরকার বদলায় কিন্তু পররাষ্ট্রনীতি বদলায় না, এটা স্বাভাবিক, খুব কম বদলায়। কিন্তু আমাদের দেশে পররাষ্ট্রনীতি আদৌ আছে কিনা আমরা টের পাই নাই। আরেকটা বিষয় সেটা হলো ইন্ডিয়ার ব্যাপারে আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি থাকা উচিত। এটা গড়ে উঠলো না কোনোভাবেই। এটা কি সামনে গড়ে ওঠার সম্ভাবনা আছে আদৌ? আসলে এটা যদি আমার মনে হচ্ছে, আমার অ্যানালিসিস, আমার গবেষণায়, আমি যে সমস্ত গবেষণা করতেছি নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে আমার দৃষ্টিতে বিএনপি ক্ষমতায় আসতেছে আজ পর্যন্ত যে অবস্থায়, সেখানে তারেক রহমান সাহেব যদি সঠিক পদ্ধতি গ্রহণ না করতে পারেন, সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে, তাহলে কিন্তু বেকায়দায় পড়বেন। তারেক রহমান সাহেব সুন্দর একটি কথা বলছেন, আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি, যে কি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্কে কি হবে, প্রশ্ন করেছিলেন আপনার মতো সাংবাদিকরা, উনি সুন্দর উত্তর দিয়েছিলেন, আমার দেশের জনগণ যদি উষ্ণ সম্পর্ক চায় তাহলে আমি উষ্ণ সম্পর্ক করব। আমার দেশের জনগণ যদি শীতল সম্পর্ক চায় আমি শীতল সম্পর্ক করব। হ্যাঁ, তাহলে কিন্তু সহজভাবে, কারণ ফরেন পলিসি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডোমেস্টিক পলিসি। আমার আভ্যন্তরীণ রাজনীতির উপর নির্ভর হয়ে ফরেন পলিসি হবে। সেই ক্ষেত্রে আমি একটু বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলিসিটা খুব সুন্দর ছিল, এবং খালেদা জিয়ারও যোগ করতে হ্যাঁ, পারি। উনি পদাঙ্ক অনুসরণ কি পলিসি ছিল, যে ইন্ডিয়ার সাথে আমার প্রতিবেশীর সাথে ফরেন পলিসি যেটা হবে অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন, নট অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন। একটু লক্ষ্য করুন, অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন, নট অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন, অর্থাৎ বন্ধুত্বমূলক সম্পর্ক। কোঅর্ডিনেশন হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাবঅর্ডিনেশন হচ্ছে দাসত্বমূলক সম্পর্ক, অর্থাৎ তুমি আমার দাস। 15টি বছর দেখেন যে ফরেন পলিসি ছিল, অনেকেই মনে করতো ভারত আমাদের সাথে দাসত্বমূলক সম্পর্ক স্থাপন করতেছে, যার জন্য কিন্তু অভ্যুত্থানটা হলো। আমার ছোট ভাই এটাকে বিপ্লব, আরেকটু ডিটেলসে আসবো, আমরা এখন একটু বিরতি নেব। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রয়েছেন প্রফেসর ডক্টর নুরুল আমিন বাপারী, সাবেক চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আবার একটু নির্বাচনের দিকে যাই। ডক্টর আনিস, আপনি নিজেও খুব বয়স্ক অধ্যাপক নন, খুব তরুণ, আর আপনারা তরুণদের সঙ্গে খুব কাছ থেকে মেশার সুযোগ হয় আপনাদের, সারাক্ষণ তরুণদের পরিবেষ্টিত হয়ে থাকেন বলা যায়।
আপনি জানেন যে এবার 4,30,00,000 এমন ভোটার আছেন যারা কখনো প্রকৃত অর্থে ভোট দিতেই পারেনি বা দেয়নি। এটা একটা। আর তাদের বয়স হলো 18 থেকে 38 বছর। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ প্রচলিত রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। আপনার কি মনে হয়? না, এটা তরুণরা একটা অনেক বড় ইনফ্লুয়েন্সিয়াল ভোটার হয়ে দাঁড়াবে বাংলাদেশে, এটা সত্য, দাঁড়িয়েছে। এবং তরুণদের একটা অংশ আপনার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সব অংশ না। আপনার পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের কত পার্সেন্ট স্টুডেন্টরা পড়ে? সুতরাং তরুণদের ইনফ্লুয়েন্স এই ভোট কেন্দ্রে থাকবে। আবার তরুণরাও কিন্তু বয়স্কদের দ্বারা প্রভাবিত হয়। প্রত্যেকটা তরুণের তো একটা করে ফ্যামিলি আছে, ফ্যামিলির বন্ডিংস আছে। সুতরাং ফ্যামিলির রাজনৈতিক লিগাসিটাও কিন্তু তরুণদেরকে ভাইস ভার্সাও হয়। তরুণদের দ্বারা কিন্তু ফ্যামিলিও প্রভাবিত হবে। সুতরাং ইলেকশনটা অনেক আপনার জটিল সমীকরণের দিকে যাবে। আরো কিছুদিন পরে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। কেউ আরেকটু এগিয়ে বলছে যে পুরনো যে ভোটারদের হিসাব নিকাশটা, পুরনো যে ধরনের হিসাব নিয়ে গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে চলছিল, আসলে সব হিসাব নিকাশ আবার মিলবে না। আসলে কি তাই? হিসাব নিকাশ ওরকম না। আপনার ধরেন যে ভোটারদের ক্যারেক্টারটা যেরকম দাঁড়িয়েছে, ক্যারেক্টারটা এখানে ধরেন বিএনপির যে ভোটগুলো ছিল সেই ভোটগুলো তো ফিক্সড ভোট। আপনার বিএনপির একটা পোর্শন আছে যে ফিক্সড ভোট, আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট আছে, আবার জামাতের একটা কর্মী এবং যারা আদর্শিক রাজনীতিকে বিলং করে। তো ফিক্সড ভোটের মধ্যে আওয়ামী লীগের ভোটটা তো এবার আর হলো যে আপনার দুইটা দলের মধ্যে ভাগ হয়ে যাবে, বিএনপির মধ্যে যাবে। এবং আপনি দেখবেন যে আপনার গ্রামের যে ভোটারগুলো আছেন, গ্রামের ভোটারগুলো কিন্তু এরা না বিএনপি না আওয়ামী লীগ না জামাত, ইনারা কিন্তু প্রভাবিত হবেন রাজনৈতিক দলের নেতৃত্ব কিভাবে তাদের কাছে পৌঁছায়, কি ম্যান্ডেট নিয়ে তাদের কাছে যায়, সেটা একটা ফ্যাক্টর। কিন্তু আরেকটা জিনিস প্রভাবিত হচ্ছে ইদানিং, গত 16 মাসে আসলে যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল না, কিন্তু ক্ষমতার অংশ ছিল এরা। তাদের আচরণটা কিন্তু 16 মাসে তারা কি আচরণ দেখেছে কোন দল, সেই প্রভাবটা কিন্তু পড়তে পারে, এরকম কথা বলছেন না? এই প্রভাব তো আছেই সরাসরি এবং আছেই। কারণ হলো এখানে আপনার বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দলের আপনার নেতা অনেকদিন পরে দেশে আসছেন। তারেক রহমান আপনার যদি দেশে আরেকটু আগে আসতেন তাহলে দলটাকে সুসংগঠিত করতে পারতেন। এবং সবগুলো দেখবেন যে ইঙ্গিত কিন্তু বিএনপির দিকে যাচ্ছে, যে বিএনপির নেতাকর্মীরা এই কাজ করেছে, ওই কাজ করেছে। আসলে এইগুলো ভোটের রাজনীতির ক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় আসে, অবশ্যই তারেক রহমানকে এই বিষয়গুলো কনসিডার করতে হবে। এবং এই বিষয়গুলো ডোমেস্টিক পলিটিক্সগুলো করে সুন্দর করার জন্য আপনার তার বাবার দর্শনে ফিরতে হবে। তার বাবার যে প্রোডাক্টিভ রাজনীতি ছিলেন সেই প্রোডাক্টিভ রাজনীতির দিকে যেতে হবে। এবং প্রোডাক্টিভ রাজনীতির দিকে গেলে পরেই আপনার দেশ সুন্দর হবে। আর আরেকটা বিষয় একটু বলতে চাই, স্যার যেটা বলছিলেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, প্রত্যেকটা দেশের পররাষ্ট্রনীতি আসলে কনক্রিট। এবং বাংলাদেশের আনফর্চুনেটলি বাংলাদেশের ফরেন পলিসিকে ডিটারমাইন করার জন্য বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন নাই যারা ফরেন পলিসি মেকিং করে। যেমন বাংলাদেশ স্টাডি সেন্টার আছে, কলকাতায় আছে, দিল্লিতে আছে, বাংলাদেশ স্টাডি করে তারা। আমাদের বাংলাদেশে ভারত স্টাডির নামে কোনো স্টাডি আছে? ভারতের নিয়ে আমাদের কোনো স্টাডি নেই। হ্যাঁ, বাংলাদেশে কিছু কাজ হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কটা কি? সম্পর্কটা হলো আনুগত্য সম্পর্ক। নো, বাংলাদেশের ইকোনমিতে ভারতের কি ধরনের প্রভাব আছে, বা বাংলাদেশ কি চায় ভারতের কাছে, ভারত এখান থেকে কি চায়? ইকোনমি আছে, ট্রেড অ্যান্ড কমার্স আছে, আপনার চিকিৎসা আছে। আচ্ছা, আমরা যদি ভারতে না যাই, চিকিৎসার জন্য আমরা কোথায় যাবো? বিকল্প সেন্টার কোথায়? চায়নার সাথে আমার পলিসি কেমন হবে? সুতরাং ফরেন পলিসি সবসময় ফরেন পলিসি মেকাররা ডিটারমাইন করে, এখানে প্রফেসররা করে, অফকোর্স প্রফেসররা করে। যেমন আমি IRA PhD করেছি, আমি জানি যে ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্ট কত গুরুত্বপূর্ণ ফরেন পলিসি মেকিংয়ে, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট কত গুরুত্বপূর্ণ ফরেন পলিসি মেকিংয়ে, হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে। সুতরাং এখানকার প্রফেসররা ফরেন পলিসি মেকিং করে দিবেন, আর রাষ্ট্র সেই ফরেন পলিসি ইমপ্লিমেন্ট করে। বাংলাদেশে আনফর্চুনেটলি এটা নাই। অবশ্যই নতুন গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই ধরনের ফরেন পলিসি। সুতরাং হোমোজিক্যালি মানুষের কথায় ফ্ল্যাটিং দিয়ে ফরেন পলিসি হবে না। ফরেন পলিসি খুবই কনক্রিট একটা একাডেমিক একটা বিষয়। সুতরাং এখানে আমাদের কাজ করার সুযোগ আছে। প্রফেসর নুরুল আমিন, অনেক বিশ্লেষক বলছেন যে এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসাবে চূড়ান্তভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আর আওয়ামী লীগ যদি সত্যিই অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে বাংলাদেশের দলীয় রাজনীতিতে ক্ষমতার নতুন যে ভারসাম্যটা, সেটা কিভাবে গড়ে উঠতে পারে? আপনি আওয়ামী লীগকে যেভাবে দেখতেছেন আমি একটু ভিন্নভাবে দেখব কেন? বাংলাদেশে কিন্তু দুটো, যে কথা আমি আগেই বলেছি, বাংলাদেশে প্রকৃতপক্ষে দুটো দলই ছিল। আর সহজভাবে বিশ্লেষণ করলে একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে এন্টি আওয়ামী লীগ। সব একদিকে সব আওয়ামী লীগ, সহজভাবে না, এটাই হলো জেনুইন ছিল। তাহলে সেই সংগঠনটাকে যদি আমরা
একদম মুছে ফেলতে পারবো না, এইভাবে একটা নির্বাচনের মাধ্যমে যাবে না। তবে হ্যাঁ, সেটা নির্ভর করবে যারা ক্ষমতায় আসবে রাইট। তাদের অ্যাক্টিভিটিস হবে, তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর হবে আওয়ামী লীগ আসলে অপ্রাসঙ্গিক হবে কিনা। হবে কিনা। Right. এবং তাছাড়া আবার এই আওয়ামী লীগ কিন্তু আবার শক্তিশালী রূপে ফেরত আসতে পারে যদি যারা ক্ষমতায় যাবে। দায়িত্ব গ্রহণ করবে নেক্সটে এসে নির্বাচনের পরে তারা যদি ভুল ভ্রান্তি করেন, তাহলে দেখা যাবে তারা এমনভাবে ফিরে আসবেন যে একদম পুরোপুরি যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন তাদের কঠিন হবে টিকে থাকা। সেই জন্য আমি বলি এই ইলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইলেকশনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, আমরা দায়িত্ব না বলে ক্ষমতাটাই বারবার বলি, তাদের জন্য বহু চ্যালেঞ্জ সামনে আসবে, যেগুলি তারা কিভাবে হ্যান্ডেল করে। স্যার, আপনি যে কথাটা বলছিলেন সেটা হলো যে এই প্রসঙ্গে একটা প্রশ্ন এসে যায় যে ভবিষ্যতে ভারতপন্থী তকমা নিয়ে কোনো দল কি এদেশে টিকতে পারবে? আমি কিন্তু যেটা মনে করি যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ আমি ভারতপন্থী শব্দটা হ্যাঁ বলছি। আমি আসতেছি, জি, জি। বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখতে হবে। কেন? বিশাল একটা প্রতিবেশী, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার সবরিনটিকে বন্ধুত্ব বাদ দিয়ে মর্যাদাপূর্ণ বলে ভালো হয় না? বন্ধুত্ব আসলে প্রতিবেশীরা কিন্তু আমি স্যার, আপনি জানেন যে আসলে কোনো দেশে কোনো প্রতিবেশী বন্ধু হয় না। এটা অদ্ভুত ব্যাপার। আমি আরো ব্যাখ্যা করে দিচ্ছি। ইউরোপিয়ান স্টেটগুলোতে যাবেন, দেখবেন একটা বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রকে সার্বভৌমত্বকে সামনে রেখে মর্যাদাপূর্ণ যে জি, সম্পর্ক হ্যাঁ, রাখায়, right. ওটাকে আমি সাধারণত ওরা বন্ধুত্ব না, ওরা ইউরোপের কোনো দেশকে কিন্তু বলে না যে আমাদের বন্ধু। আপনি যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আরো গভীরে যদি যান সেই বিশ্লেষণ আমি শুধু যাচ্ছি না। আমাদের দেশে স্যার একটা অদ্ভুত ব্যাপার, খালি বলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি আমাদের দেশে আপনাকে বলতেছি সেটা হচ্ছে গিয়ে কি, রাষ্ট্রীয় ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট ফ্রেন্ড বলতে কিছু নেই, Right. এটা সত্যি কথা। সেই ক্ষেত্রে অত গভীরে কিন্তু আমরা আলোচনায় যাচ্ছি না, কারণ রাষ্ট্রীয় ক্ষেত্রে একটা পার্মানেন্ট বন্ধুত্ব থাকে না। আজকে যিনি বন্ধু কালকে শত্রু হতে পারেন, এটা ইন্টারেস্ট ক্যান্ডিডেট। সেটা আমি বললাম যে ওই সম্পর্কটা থাকতে হবে আমার সার্বভৌমত্বকে সম্মান প্রদর্শন করা। যেমন মনে করেন ভারতের কথাই বলি, গত 15টি বছর ফ্যাসিস্ট সরকারের সময় আমরা কি দেখব, আমার দেশে যেটা ভিতর দিয়ে আমার রাস্তা ব্যবহার করবে, ট্রানজিট যেটা নিয়ে বিভিন্ন বিষয়গুলো, করিডোর। হ্যাঁ সেটা কি করবে, সে আমার রাস্তাগুলি নষ্ট করতেছে, কিন্তু তার সাথে কোনো কিছু আর্থিক যে লেনদেনের ব্যবস্থাটা থাকবে না। এটা হতে পারে না। দেখলাম বিভিন্ন বিষয়গুলোকে ওগুলো তখন ওই সার্বভৌমত্বের উপর দৃষ্টি রেখে যখন সরকার প্রশ্নটা করেছিলাম স্যার যে ভারতপন্থী হয়ে এদেশের রাজনীতির সামনের দিনগুলি টিকে থাকা যাবে? আপনি কোনো পন্থী তো হয়ে তো টিকতে পারবে না বাংলাদেশ পন্থী না হয়ে। আপনি যে কোনো একটা পন্থী যদি হন, তখন কি হবে, দেশের জনগণ ক্ষেপে যাবে যে তুমি ওই পন্থী এসে তার নিকট বেশি স্বার্থ দিচ্ছ। আমেরিকা পন্থী হলে তত সমস্যা হবে? অফকোর্স হয় নট, আমি খুব হালকা করে বললাম। হয় নট, কারণ এই মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু একদিন বাংলাদেশে, অর্থাৎ এক সময় খুব বিশাল স্লোগান ছিল মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এটা ছিল এই দেশের বাম রাজনীতি ছিল। আমরা আপনি বলতেছেন এবং তারা কি করতে জানেন, ওই লোকগুলো কিন্তু এনজিও করতে আবার ওদের পয়সা দিয়ে। আমাকে একটু বলা সুযোগ দেন। সেটা হচ্ছে গিয়ে কোন একটি দেশ অন্য দেশকে সাধারণত আধিপত্য মেনে, আপনি ইরানের কথাটা ধরেন, তাহলে আপনি যেটা বলছেন অনেক দিন আগের কথা না, ইরান তো না খেয়ে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নিচ্ছে না, সুতরাং আমার দেশও নিবে না। মুখে বলে দেন এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র বলে তোমাদের সিটিজেনশিপ দিয়ে দেবো সবার, দেখবেন বলবে, কিন্তু পরবর্তী পর্যায়ে বলবে না। হ্যাঁ, কারণ এটাই হচ্ছে দেশপ্রেম, অর্থাৎ আমার মাটি, যে এই মাটিকে আমি ভালোবাসি, এই মাটি আমার মাটি, এখানে কাকে আধিপত্য করতে দেব না। ওই ভারত যখন আধিপত্যের অ্যাটিটিউড নিয়ে অগ্রসর হয়েছেন, যার জন্য অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বেশি করে গ্রো হয়ে করেছে বাংলাদেশে, ওরকম একটা প্রতিবেশী যদি অন্যরা আবার পাশাপাশি থাকতো তাহলে হতো। এখন কিন্তু দেখেন দুটো দেশে কিন্তু প্রায় আমার কাছে, আমি একটু উদাহরণ দিচ্ছি, একটি ভারত আর একটি গণপ্রজাতন্ত্রী চীন। এতে জনগণ কিন্তু চীনকে বন্ধুত্ব মনে করে। কেন? চীনকে মনে করে চীন তো আমার সার্বভৌমত্বের প্রতি আঘাত দিবে না। এখানে কিন্তু ভারত কী করতেছে, আমার সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ করতেছে। চীন কিন্তু বাণিজ্য করে অনেক টাকা বেশিও নিতে পারে অনেক ক্ষেত্রে, ওটা চোখে দেখবে না, চোখে দেখবে ফিজিক্যালি তুমি আমাকে টর্চার করতে, অর্থাৎ তুমি আমার সামনে এসে হাজির, আমাকে ওইটাই হচ্ছে ভারতের বড় একটা বিষয়, যার জন্যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা এদেশে গড়ে হয়। আপনি যে প্রশ্নটা করেছেন এটি সত্যি, কারণ এদেশের লোক ভারতকে তার যে কর্মকাণ্ড সেটা বন্ধুত্বমূলক হিসাবে দেখে নাই, দেখেছে এমন একটি আধিপত্যমূলক সম্পর্কে স্থাপিত হয়েছিল, যার জন্য অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা বেশি গ্রো করছে বাংলাদেশে।
ডক্টর আনিস, আপনি জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রাখতে শেখ হাসিনার আশ্রয়স্থল ভারত এখনো মরিয়া। আমরা সবাই জানি যে 5ই যে আগস্টে শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটেনি, ভারতের আধিপত্যেরও কিন্তু একটা বড় ধরনের পতন ঘটেছে। আর এটা সবারই জানা যে এখন পর্যন্ত ভারত 5ই আগস্টটাকে মেনেই নিতে পারছে না। অভিযোগ উঠেছে যে ফ্যাসিস্ট বিরোধী কোনো রাজনৈতিক দলের মধ্যে ভারতপন্থী হয়ে ওঠার একটা লক্ষণ দেখা যায়, এরকম একটা অভিযোগ উঠেছে, কেউ কেউ অভিযোগ করছেন। আপনি কি মনে করেন যে এই ধরনের রাজনীতিতে বাংলাদেশে আরো বিকাশ হবে? যেটা আমি স্যারকে প্রশ্ন করি সেটাই আমি করলাম। না, এখানে ভারতপন্থী রাজনীতির বিকাশ হবে না। বিকাশ হবে ইন এ সেন্স, ভারত যেটা করেছিল সেটা হলো একটা রাজনৈতিক দলের সাথে, একটা বিশেষ ব্যক্তির সাথে তাদের পররাষ্ট্রনীতিকে এঙ্গেজ করেছিল। মানে ভারত বাংলাদেশের মানুষের পালস কেউ বুঝে নেই। বাংলাদেশের মানুষের সাথে যে পররাষ্ট্রনীতি হলো যে পিপলস কানেক্টিভিটি বাড়াতে হয়, ভারত সেটা করেনি। না করাতে বাংলাদেশের মানুষ এখানে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিদ্রোহটা করেছে বা বিপ্লবটা রেজিস্ট্যান্সটা করেছে, এটা বেসিক্যালি রেজিস্ট্যান্স এগেইনস্ট দিল্লির বিরুদ্ধে ছিল। এখানে দিল্লির আধিপত্যবাদটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং এটা শুধু এখন না, আপনি যদি প্রাচীন বাংলা থেকে শুরু করে এখন পর্যন্ত দেখবেন, এই বাংলা কিন্তু উত্তর ভারতের আধিপত্য কখনো মেনে নেই। বাঙালির নেচারই এরকম, বাঙালি কখনো উত্তর ভারতের আধিপত্য এবং উত্তর ভারতের সংস্কৃতি, উত্তর ভারতের আপনার হিন্দু সংস্কৃতি বলেন, ইসলামী সংস্কৃতি বলেন, সেটার সাথে বাংলার হিন্দু সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং উত্তর ভারতের আধিপত্যটা মানবে না। ভারতকে আপনার নতুন করে আবার বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে ভারতকেও স্টাডি করতে হবে, এবং করছে তারা করছে ইন এ সেন্স। আপনি দেখবেন 75-এর পরে 81 পর্যন্ত ভারতের একটা অবস্থান, 81 থেকে 90 পর্যন্ত ভারত কিন্তু খুব সাইলেন্টলি আওয়ামী লীগকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। এবং আপনি এটা মনে করেন না যে নতুন গভর্নমেন্ট আসার পরে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য ভারতের কোনো প্ল্যান থাকবে না। হ্যাঁ, তারা সফট ওয়েতে আগাবে। এবং সেই ক্ষেত্রে যখন কোনো রাজনৈতিক দল খুব অ্যাগ্রেসিভভাবে ভারতকে এস্টাবলিশ করার চেষ্টা করবে বাংলাদেশে, তখন আবার আরেকটা ইয়াং জেনারেশন দাঁড়িয়ে যাবে। সুতরাং এটা অনেক সহজ হবে না, ক্রিটিক্যাল, রিস্কি। সুতরাং সরকারকেও, নতুন যে সরকার আসবে তাদেরকেও খুব সাবধানতা অবলম্বন করে ভারত প্রশ্নে তাদের আগাতে হবে। এবং ভারতকেও একই সাথে কোনো বিশেষ ব্যক্তি নয়, কোনো বিশেষ রাজনৈতিক দল নয়, বরং জনগণের সাথে কীভাবে সম্পর্ক বাড়ানো যায় সেটা বাড়াতে হবে। জনগণের পালস বুঝে পররাষ্ট্রনীতি ডিটারমাইন করতে হবে। প্রফেসর নুরুল আমিন, আপনাকে দিয়ে আমরা শেষ করব। সেটি হলো যে এই যে বাংলাদেশে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব যে কমে যাওয়ার বিষয়টা দাঁড়িয়েছে এখন, বা কমে যাওয়ার বিষয়ে যে অনেকে দাবি করছে তাদের কমে গিয়েছে, এর একটা দাবি নানান মহলে আলোচনা হচ্ছে, এবং কিছু দৃশ্যমানতা রয়েছে কমে যাওয়ার। এই বিষয়টিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তার কারণ কমে যাওয়ার অন্যতম, কমে গিয়েছে আপাতত। ইউনূস সাহেব যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন, অর্থাৎ 24 আগস্ট মাসের 8 তারিখের পর থেকে কিন্তু ভারতের যে আধিপত্যের যেই পরিমাণটা ছিল সেটি কমে গেছে, এটি সত্যি কথা। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি ইউনূস সাহেবকে 100-র মধ্যে 100 দেব তাকে, এই ক্ষেত্রে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে। এখানে একটা যোগ করে দেই স্যার, হ্যাঁ, এই বিষয়ে বললে আমরা আমাদের একটু উপকৃত হব আমরা। সেটা হলো কেউ কেউ বলছেন যে ভারতের ব্যাপারে প্রফেসর ইউনূস যে পলিসি নিয়েছেন, মর্যাদার সম্পর্ক, এখান থেকে সামনের যেই সরকার গঠন করুক না কেন, বেরিয়ে আসা একটু কঠিন হবে। এদেশের মানুষ কিন্তু চাচ্ছিল এটা, কারণ ওই যে 15টি বছরের যেই অত্যাচার, নির্যাতন, তারপর গুম খুম, এগুলিকে কিন্তু এদেশের মানুষ পলিটিক্যালি কিন্তু বাঙালিরা খুব শার্প। এবং 1913 সালে গোখলে, যিনি কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতা ছিলেন, তিনি বলছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, দি রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো। বাঙালিরা আজ যা ভাবে, ভারতবর্ষ কাল মিজ 100 বছর পরে ভাবে। বাঙালিরা পলিটিক্যালি খুব শার্প। এদিকেই দেখবো বাঙালিরা পুরোপুরি বুঝতে পারে ভারত আমাদের কতটুকু কী করতেছে। ফলশ্রুতিতে ইউনূস সাহেব পালসটা বুঝছিলেন, এদেশের পালস, এবং কিভাবে আমার অগ্রসর হতে, যার জন্য কিন্তু ক্ষমতায় দায়িত্ব গ্রহণ করার আগেই তিনি কিন্তু বাহির ফ্রান্স দিয়ে খুব সম্ভবত এনডিটিভিতে, হ্যাঁ, সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন, আমার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে একটু 7 সিস্টার সম্পর্ক ইঙ্গিত দিয়েছিলেন। আর আমি দেখব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতের সাথে তার দেশের সার্বভৌমত্বকে সামনে রেখে কথা বলেছেন, চোখ রেখে কথা বলেছেন।
ইউনূস সাহেবও কিন্তু আমি দেখব এই ক্ষেত্রে তিল পরিমাণ ছাড় দেননি বিধায় কিন্তু ইউনূস সাহেবের প্রতি কিন্তু বিশেষ আলোচনা ডিমান্ড এটা নিয়ে এটা হয়েছে, কিন্তু চরমভাবে কিছু কি অগ্রসর হয় নাই। অর্থাৎ একটা আস্থার জায়গা সৃষ্টি করেছে ইউনূস সাহেব ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু তার অ্যাডভাইজাররা কী করছে সেটা আমি যাব না, অনেক কন্ট্রোভার্সিয়াল রোল প্লে করেছেন, ওই দিকে আমি যাব না। এইটুকু তিনি সিদ্ধান্তটা সঠিক নিয়েছেন। আরেকটা বিষয় স্যার নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন গত 16 মাসে এটা প্রমাণিত হয়েছে, আমাদেরকে যে নেগেটিভটা দেওয়া হতো, জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হতো যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, একদম মোটা থেকে সবাই বলে দিত, এমনকি ক্ষমতা আসা যাবে না, ক্ষমতা থেকে বের হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গত 16 মাসে কিন্তু প্রমাণিত হয়েছে যে ভারতের উপর নির্ভর না করেও বাংলাদেশ চলতে পারে। এটা ইউনূস সাহেব প্রমাণ করে দিয়েছেন, এটা ইউনূস সাহেব প্রমাণ করেছে। ভারত, আপনি যে প্রশ্নটি করলেন ভারতের সাথে, অর্থাৎ ভারত যদি আমাদের কিছু চাপিয়ে দেয় সেটাকে আমি গ্রহণ না করে চলতে পারি। বিভিন্ন ক্ষেত্রে এটা দেখা গিয়েছে, আপনার মনে করেন এ পেঁয়াজ দিবে না, এটা দিবে না, ওটা দিবে না, এর 16 মাস চলেছে ভালোভাবে, চলেছে না খুব ভালোভাবে চলেছে ওই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে হবে কি, ওই যে কথাটি আমরা প্রথমেই বলছিলাম, নিজের প্রতি দাঁড়াতে হবে, আত্মমর্যাদা আত্মবিশ্বাসটা রাখতে হবে। এটা রাখতে পারলে আমি অগ্রসর হয়ে যেতে পারব। ব্যক্তি জীবনে যেমন ব্যক্তি তার আত্মমর্যাদা রাখতে, আত্মনির্ভরশীলতা নিজের উপর যেটা, এটা যখন তৈরি করতে পারে তখন যেমন অগ্রসর হয়, একটা জাতীয় কিন্তু তেমনিভাবে নিজের উপর দাঁড়াতে হয়। এটা এক সংক্ষেপে আমি আপনাকে একটি বড় দেশের একটা উদাহরণ দিচ্ছি, গণপ্রজাতন্ত্রী চীন। মাও সেতুং যখন ক্ষমতায় আসলেন 1949 সালে, তখন কিন্তু অবস্থা একদম খারাপ ছিল। তখন তাকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক, তুমি কোন দিকে যাবা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট সাহায্য নেবা না সোভিয়েত ইউনিয়নের নিকট নেবা? তখন তিনি সুন্দরভাবে তার ইকোনমিস্টদের ডেকেছিলেন যে কী করা যায়। তখন ইকোনমিস্টরা কেউ কেউ বললেন সোভিয়েত ইউনিয়নের নিকট, কেউ বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের। মাও সেতুং বললেন, সুন্দরভাবে বললেন, শ্রীগাল যদি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তুমি লক্ষ্য রাখবা তোমার মুরগির ঘরে দরজাটি তালা দেওয়া আছে কিনা। কারণ তুমি যদি দেখো মুরগির ঘরের দরজাটি একটি তালা দেওয়া আছে, তুমি দুটো তালা দিবা, কারণ শ্রীগালের আগমন কখন তোমার মুরগির জন্য শুভ লক্ষণ না। অর্থাৎ ওই দেশগুলি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যখন তোমার অর্থনৈতিক সাহায্য দিয়ে ফরেন এইডের নামে আসবে, তখন মনে করবা তোমার দেশের কোন ইকোনমিক সেক্টরটি দুর্বল, অর্থাৎ দুর্বলকে তুমি শক্তিশালী করো, নির্ভরশীলতা করো। তখন তিনি কি করলেন, ইন্টারমিডিয়েট টেকনোলজির দিকে চলে গেলেন। এইভাবে আমার দেশে তারেক রহমান সাহেব কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, ওইভাবে তার আবিষ্কার করতে হবে আমার দেশের মানুষগুলোকে কীভাবে আমি খাটাবো, কীভাবে কর্মে নিয়ে করবো। বেকার বসে থাকলে কিন্তু তারা চুরি ডাকাতি করবেন, খারাপ কাজ করবেন। তার জন্য একটা কাজের মধ্যে তাদের নিমগ্ন রাখতে হবে এবং উন্নয়নমূলক একটা কাজের মধ্যে রাখতে হবে। যে আমরাও আশা করব যে সামনের দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, এবং সেখানে নিঃসন্দেহে আপনাদের আলোচনা সেটা এসছে যে ভারতপন্থী হয়ে এখানে রাজনীতি করাটা খুব টাফ হবে। এবং আমরা আরেকটা যেটা আশা করব সেটা হলো আমাদের আসলে পররাষ্ট্র একটা নীতি তৈরি হোক। আরেকটা যেটা নির্দিষ্ট করে বলছিলেন যে ভারত নীতির ব্যাপারেও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হোক। প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী এবং ডক্টর আনিসুর রহমান, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাদের সঙ্গে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।